গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আমরা আজকে শুরু করছি সৈয়দ মুস্তফা সিরাজের লেখা ভুতুড়ে জাহাজ। আজ প্রথম পর্ব। মানুষ মরে গিয়ে ভূত হয়, অন্তত কিছু কিছু মানুষ যে হয় তা আমি হলফ করে বলতে পারি। কিন্তু কেউ যদি বলে যে আজ তো একটা জাহাজ মরে ভূত হয়েছে, তবে আমি কেন, আমাদের খেঁদা পেঁচো ভূত থেকে শুরু করে স্বয়ং চক্রবর্তী মশাইও তেড়ে মেড়ে ডান্ডা হাতে আসবেন। পাগল না মাথা খারাপ? জ্যান্ত প্রাণী পটল তুললে তার নির্ঘাত ভূত হবার সম্ভাবনা থাকে, কিন্তু তাই বলে যা জড় পদার্থ তা মরবেই বা কেমন করে? আর ভূত হওয়া তো দূরের কথা। আমাদের ভোম্বল বিজ্ঞানে বড় পাকা। তার মতে জড় পদার্থের বিনাশ নেই, রূপান্তর আছে। জড় পদার্থ ধ্বংস হয়ে শক্তিতে রূপান্তরিত হয়। তাহলেই হল, ভূত তো আসলে একটা স্পিরিট। বাংলা ভাষায় তাকে আমরা শক্তি বলতে পারি অনায়াসে। জাহাজ একটা জড় পদার্থ, জাহাজের মরা মানে ধ্বংস হওয়া, এবং ভোম্বলের মতে তা স্পিরিট হয়ে ওঠা। ইংরেজিতে স্পিরিট কথার আসল মানে কিন্তু আত্মা বা ভূত প্রেত। কাজেই একটা জাহাজের মরার পর দস্তুর মতো ভূত প্রেত হওয়ার সম্ভাবনা রয়েছেই। কিন্তু যাই বলো, এ তো একেবারে আজগুবি ব্যাপার। পোড়ো বা ভাঙা বাড়িতে ভূতের আড্ডা হয় আমরা শুনেছি, কিন্তু কে শুনেছে স্বয়ং পোড়ো বাড়িটাই ভূত হয়ে ভয় দেখাচ্ছে সবাইকে? তেমনি কে শুনেছে একটা আস্ত জাহাজ জলে ডুবে মরার পর পাক্কা নির্ভেজাল ভূত হয়ে উঠেছে? শুনেছে বই কি, সেই আজগুবি কাহিনীটা বলতেই তো আমরা জাঁকিয়ে বসে পড়েছি। শুনেছে আফ্রিকা মহাদেশের সুদাম, এরিত্রিয়া, আবিসিনিয়ার অজস্র মানুষ যারা আজীবন জলচর। কেউ নৌকোর মাঝিমাল্লা, কেউ স্টিমলঞ্চ বা স্টিমারের খালাসিয়ার সারেং, কেউ বা জেলে। তাদের মুখ থেকে শুনেছে আরও অনেক মানুষ। তাদের কারো গায়ের চামড়া সাদা, কারো কালো, কিন্তু সবাই মুন্ডু কাত করে কথাটা মেনে নিতে বাধ্য হয়েছে। অন্তত কাছাকাছি গিয়ে ব্যাপারটা দেখে আসার পর আর কারো সাহস হয়নি এই বিষয়ে তর্কাতর্কি করে। কি বিষম ব্যাককেলে ভূত এই জাহাজ ভূতটা! 50-60 হাত দূরে থাকতেই নাকি যা বিদঘুটে কাণ্ড করে ভাবা যায় না। চারপাশে জল তোলপাড় হতে থাকে, অদ্ভুত সব শব্দ শোনা যায়। রাত্রিবেলা হলে আরও ভয়ঙ্কর সব দৃশ্য দেখা যায়। একসঙ্গে হুইসেল বেজে ওঠে অনেকগুলো, হাজার হাজার পিদিম নাচে ঢেউয়ের দোলায়। কালো কালো সব ছায়ামূর্তি জলের উপর হেঁটে বেড়ায়। তারা দেখতে আস্ত এক একটি মাস্তুল। মোটর বোটের ড্রাইভার মাহমুদ, জাতে আরব, লম্বা চওড়া 6 ফুট 10 চেহারা। সে বাস করে অবশ্য ডাঙায়। বউ, কাচ্চা বাচ্চা আছে। সুদানের সোয়াকিন বন্দরের শেষ প্রান্তে তার ছোট পাথরের ঘরখানি। পরিবেশটা বড় বিচিত্র। একদিকে পাহাড়, অন্যদিকে মরুভূমি, একদিকে অথই জলের সাগর। দেশ বিদেশ থেকে বেড়াতে আসে নানান জাতের মানুষ। তাদের মোটর বোটে চাপিয়ে সাগরে ঘুরে বেড়ানোই মাহমুদের পেশা। বেশ 2 পয়সা কামায় সে। তার সঙ্গীর নাম ওমর শেখ, সেও জাতে আরব। গড়নে মাহমুদের চেয়ে অনেক খাটো, রোগা, হাড় জিরজিরে চেহারা। তেমনি মেজাজটিও বড় রুক্ষ। হুট করতেই লোকের সঙ্গে বচসা তার লেগেই আছে। শেষে পিটুনি খাবার উপক্রম হলে তখন মাহমুদকেই গিয়ে বন্ধুকে বাঁচাতে হয়। খুব নেশাখোর মানুষ ওমর, কিন্তু একটা গুণে সে মাহমুদের চেয়ে সরেস। খুব ভয়ঙ্কর বিপদের সময় তার মগজটি কিন্তু বেশ পরিষ্কার থাকে। ভীষণ বেপরা দুঃসাহসী গোয়ার গোবিন্দ সে। মাহমুদের মতো শান্ত গোবেচারা বা বোকা নয়। এই 2 বন্ধু কমপক্ষে 12-4 সচক্ষে জাহাজ ভূতের কাণ্ডকারখানা দেখে এসেছে। কিন্তু এটা কিন্তু কম দুঃসাহসের কথা নয় ওই অঞ্চলে। একবার দৈবাত ওখানে গিয়ে জাহাজ ভূত দেখার পর আর কেউ কশিনকালে ওদিকে যাবার নাম করে না। আর ওমর মাহমুদ কিনা 4 বার গেছে। বন্দরের বুড়ো জেলে তারিফ বলে, এবার ওরা গেলেই মরবে। নিশির ডাক লেগেছে ওদের কানে, ওরা না গিয়ে থাকতে পারবে কেন? আসলে ওমর মাহমুদ ব্যাপারটা ভূত বলে মানতে পারছে না। ওদের ধারণা এর পেছনে কিছু একটা রহস্য আছেই। ওরা যদি ডুবুরি হতো, অবশ্যই এই রহস্যটা জেনে ফেলে লোকজনকে তাক লাগিয়ে দিত।
অনেক ডুবুরিকে তারা সাদাসাদি করেছে, কিন্তু কেউ রাজি হয়নি। ওরে বাবা, জেনে শুনে মারা পড়তে যায় কেউ? আর শুধু ভূত হলেও কথা ছিল, ওই তল্লাটের সমুদ্রের তলায় হাঙরের উপদ্রব আছে 12 মাস। তার উপর আছে রাক্ষুসে একরকম জঘন্য মাছ নাম বারাকুডা। দলে দলে তারা ছুটে এসে শিকারের উপর ঝাঁপিয়ে পড়ে। এরা ভয়ঙ্কর রক্তপাগল। কোনো মানুষ বা প্রাণীর শরীর থেকে রক্ত ঝরছে এমন অবস্থায় জলে পড়লে সে যা কাণ্ড শুরু হয়, বলতেও গায়ের লোম কাঁটা দিয়ে ওঠে। রক্তের চিহ্ন দেখেই হোক বা গন্ধ শুঁকেই হোক, চারপাশের এলাকায় যত বারাকুডা আছে বড় বড় করাত দাঁতওয়ালা হাঁ করে তেড়ে আসে। কাজে কোনো ডুবুরি রাজি হয়নি এই প্রস্তাবে। এমনকি ইউরোপ আমেরিকা থেকে শৌখিন সাহেব ডুবুরিরা এদিকে এসেছে, অনেক বলেও তারা পিছিয়ে গেছে শেষ অবধি। হাঙর আর বারাকুদা ছাড়াও আরেকটা অসুবিধা হচ্ছে, ডুবন্ত জাহাজটার চারপাশের 1 মাইল সীমানার মধ্যে যেতে গেলে সুদান সরকারের অনুমতি চাই। স্থানীয় লোকেরা বিনা অনুমতিতে গোপনে ওখানে যেতে পারলেও সাহেব ডুবুরিরা আবার খুব নীতিজ্ঞান সম্পন্ন মানুষ, বিনা হুকুমে তারা যেতে রাজি নন। আবার অনেক সাধাসাধি করে হুকুম যদি বা মিলল, হাঙর বারাকুদার ভয়টা বড় হয়ে উঠল। তারপরে অনেকে গেছে অবশ্য, কিন্তু আর তাকে প্রাণ নিয়ে ফিরতে দেখা যায়নি। এদিকে আরেকটা মজার গুজবও চালু আছে। সাধারণ লোকের মতে জাহাজটায় নাকি বিস্তর সোনা দানা রয়েছে, কিন্তু সরকার থেকে রটানো হয়েছে সোনা দানা নয়, ওতে ডুবে রয়েছে ভয়ঙ্কর সব মারণাস্ত্রের মশলা, যা যুদ্ধের কাজে লাগে। আছে কয়েক হাজার টন ডিনামাইট, আছে বিপজ্জনক মিথেন গ্যাসের সেল, আর কত কি। খবরদার, ওখানে কেউ ঘাঁটাঘাঁটি করতে যেও না। হঠাৎ বিস্ফোরণ হয়ে গেলে নিজেরা তো মরবেই, এলাকার অনেকগুলো বন্দর বিপন্ন হবে। এমনকি বেশ কিছুকাল এই সাগরের জলপথটাও সব জাহাজের জন্য বিপজ্জনক হয়ে উঠবে। সে কারণেই নাকি বড় সহজে অনুমতি কাউকে দেওয়া হয় না। এবার ডুবন্ত জাহাজটার ইতিহাস বলি শোনো। তখন ইউরোপে সবে দ্বিতীয় মহাযুদ্ধ শুরু হয়েছে, আজ থেকে 80 বছর আগের কথা। চারিদিকে সাজো সাজো রব, সুদান এলাকায় ব্রিটিশ সরকারের রাজত্ব। ঠিক যেদিন ইতালি মিত্রশক্তি অর্থাৎ ব্রিটেন ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধ নামল, সেদিনই রাত্রের অন্ধকারে ইরিত্রিয়ার দিকে চলেছে একটি ইতালি বাণিজ্য জাহাজ। যাচ্ছে মাসোয়া বন্দর লক্ষ্য করে। বাহিরের চেহারায় সেটি নিছক বাণিজ্য জাহাজ, কিন্তু ভেতরে নাকি রয়েছে যুদ্ধের সরঞ্জাম। সোনাদানাও নাকি রয়েছে প্রচুর। আফ্রিকা উপকূলে ইতালি সরকার অন্তর্ঘাতমূলক ষড়যন্ত্রের কাজে নাকি জাহাজটাকে ছদ্মবেশে পাঠিয়েছে। খবরটা সুদানের ব্রিটিশ কর্তৃপক্ষ জানতে পেরেছিলেন। সঙ্গে সঙ্গে একটা ডুবোজাহাজ বা সাবমেরিন পাঠিয়ে ইতালির জাহাজটার তলা ফাঁসিয়ে দিলেন। সুদান বন্দরের 5 মাইল দক্ষিণ পূর্বে এবং সোয়াকিন বন্দরের 7 মাইল পূর্ব দক্ষিণে জাহাজটা ডুবে গেল চিরকালের মতো। জাহাজের লোকজন যারা প্রাণ বাঁচাতে সমুদ্রে ঝাঁপ দিয়েছিল বা লাইফ বেল্ট পরে ভাসছিল, তারা কেউ হাঙর বারাকুডার পেটে, কেউ বা ব্রিটিশ জলসেনার গুলি খেয়ে মারা গেল। জাহাজটার নাম ছিল উমব্রিয়া। ঝপটাই জলের নিচে রইল, তার কেবল জেগে রইল জলের উপর একটা মাস্তুল। সমুদ্র শকুনদের বিশ্রামের জায়গা হয়ে উঠল সেটা। তাদের সাদা বিষ্ঠায় দিনে দিনে মাস্তুলটা পুরো সাদা হয়ে গেল। উমব্রিয়া ডুবে যাওয়ার 19 বছর পরে এই কাহিনী। যে সাগরের কথা এতক্ষণ বলেছি তার নাম রেড সি বা লোহিত সাগর। লোহিত সাগর কেন? ওকে লাল সাগর বলাই ভালো। এই লাল সাগরের শুরু আরব সাগরের উত্তর পশ্চিমের এডেন উপসাগর থেকে, শেষ হচ্ছে একেবারে সুয়েজ ক্যানেল হয়ে ভূমধ্য সাগরে। লাল সাগর চলে গেছে উত্তর পশ্চিম কোণে, লম্বালম্বিতে 1000 মাইলেরও বেশি, চওড়ায় 200, কোথাও 250, আবার কোথাও বা 50 মাইলও বটে। সুয়েজের দিকে এগোলে লাল সাগরের ডাইনে পড়েছে সৌদি আরব, বামে আফ্রিকা মহাদেশের আবিসিনিয়া, ইরিত্রিয়া, সুদান আর মিশর। ডাইনে বড় বন্দর বলতে এক জেদ্দা, যেখান থেকে মুসলমানদের তীর্থক্ষেত্র মক্কা খুব কাছেই। বাম উপকূলে কিন্তু বন্দরের সংখ্যা অনেক। ওমর মাহমুদের বাড়ি সোয়াকিনও তেমনি একটা বন্দর। সাগরের জলের রং তো নীল, তাই বলা হয় নীল সাগরের জল,
কিন্তু লাল সাগর কেন? জলের রং লাল হয় নাকি? না যদি হয় তাহলে কেন এই আজগুবি নাম লাল সাগর বা রেড সি? বলছি, সাগরের তলায় প্রবাল কীট জমে ওঠার কথা তোমরা জানো। ঝাঁকে ঝাঁকে প্রবাল কীট জমে থাকে কোনো কোনো জায়গায়। এই সাগরে আবার প্রবাল কীটের রাজত্ব বললেই চলে। ডুবো পাহাড়ের সংখ্যা এখানে বড় কম নয়। ওইসব ডুবো পাহাড় ঘিরে থরে থরে লক্ষ কোটি ঝাঁক প্রবাল কীট জমে ওঠে। প্রবাল কীটের দরুন দূর থেকে এই সাগরের জল সত্যি সত্যি লাল দেখায় অনেক সময়, তাই কিনা লাল সাগর। আর এই লাল সাগরের দুই জলচর মানুষ সেই ওমর শেখ আর মাহমুদ। উমরিয়া ভূতের রহস্য জানতে তাদের চোখে ঘুম নেই। 1960 খ্রিস্টাব্দের জুন মাস। উপকূল এলাকায় মরুভূমি আর পাহাড়ের রাজত্ব, তাই ঝাঁঝালো গরম হাওয়া বইছে, ফোসকা পড়ে যাচ্ছে গায়ে। কে বলে সাগর তীর নাতিশীতোষ্ণ? লাল সাগরের এ তল্লাটে তো নয়ই। সেই গরমে সুদান থেকে রেলপথে এসে নেমেছে এক জার্মান সাহেব। নেশাটা তার মজার, জলের নিচে ডুব দিয়ে ঘুরে বেড়ানো। শৌখিন ডুবুরি সে, নাম হচ্ছে হ্যান্স হ্যাস। তার বন্ধু সুদানের এক ব্রিটিশ ম্যাজিস্ট্রেট বিল, গ্রাহাম বিল। সোয়াকিনে এসেছে বন্ধুকে সঙ্গে নিয়েই। উদ্দেশ্য লাল সাগরের তলায় ডুব মেরে বেড়ানো। শখটা আজগুবি নয় শুধু, রীতিমতো মারাত্মকও বটে। হাঙর ব্যারাকুডা মাছের পাল্লায় পড়লে আর জ্যান্ত খুঁজে পাওয়া যাবে না বাছাধনকে। মাঝি মাল্লা জেলেরা এইসব মন্তব্য করছিল নিজেদের মধ্যে। খবরটা শুনেই লাফিয়ে উঠেছিল মাহমুদ আর ওমর শেখ। এই সাহেব বাবাজিকে একবার বলবে কথাটা। ব্যাস, সঙ্গে সঙ্গে দৌড়। সাগরের ধারে তাঁবু, সেইখানেই দুই বন্ধু সরাসরি হাজির। গ্রাহাম বিল একে ম্যাজিস্ট্রেট, তার উপর গোঁড়া রক্ষণশীল ব্রিটিশ সাহেব। মাহমুদ ওমরের প্রস্তাব শুনেই সে লাল চোখে তেড়ে এলো, গেট আউট, গেট আউট। মাহমুদ ঘাবড়ে গেল, কিন্তু রকচোটা ওমর তেজি আরবি ঘোড়ার মতো রুখে দাঁড়িয়ে বলল, আরে থামো থামো সাহেব, তোমাদের ব্রিটিশ লোকগুলোকে চিনতে আমার বাকি নেই। আমরা তো তোমার কাছে আসিনি, এসেছি যার কাছে তার কথা শুনতে চাই। মাহমুদ আড়ালে চিমটি কেটে বন্ধুকে হুঁশিয়ার করছিল, সর্বনাশ, স্বয়ং ম্যাজিস্ট্রেট সাহেব, বেশি চটে গেলে এলাকায় বোট বাওয়া নিষিদ্ধ করে দেবে, তখন তারা খাবে কি? ওই তো তাদের রোজগারের একমাত্র উপায়। কিন্তু ওমর সেসব গ্রাহ্য না করে জার্মান সাহেবটিকে উদ্দেশ্য করে বলল, কি সাহেব, তুমি বলছো না কেন? বলো, যাবে না যাবে না? হ্যান্স হ্যাস বন্ধুর মতো গোমড়ামুখ বদরসিক নয়, সে মিটিমিটি হাসছিল এতক্ষণ। বিল ফের খেপে গিয়ে কি বলতে যাচ্ছিল, সে তাকে থামিয়ে দিয়ে বলল, দেখো ওমর, এখানে আসবার অনেক আগেই আমি তোমাদের সেই জাহাজ ভূতের কথা শুনেছি। আর সত্যি বলতে কি, আমার এখানে আসার পেছনে এই একটিমাত্র কারণই রয়েছে, কাজেই তোমরা নিশ্চিন্ত হতে পারো। বিল কটমট করে তাকালো বন্ধুর দিকে, তারপর বলল, কি সর্বনাশ, তুমি কি সত্যি ওখানে যাবে নাকি? হ্যাস একটু হেসে জবাব দিল, সেই জন্যই তো আমি দুজন সাহসী বোটম্যান আর একটা মোটরবোট খুঁজছিলাম, তা এখন দেখছি মেঘ না চাইতেই জল। বিল আঁতকে উঠল, তোমার মাথা নির্ঘাত খারাপ হয়েছে হ্যাস। এই সাগর বড় বিপজ্জনক সাগর, বিশেষ করে সোয়াকিনের মাত্র 6 মাইল দূরে যে অ্যাটল রয়েছে, অ্যাটল প্রবাল বলয়, সমুদ্রের মধ্যে গোল প্রবাল প্রাচীর, মধ্যটা হ্রদের মতো। সেখানটা হচ্ছে হাঙরের রাজত্ব, হাঙর শিকারীদের বড় আড্ডা, তাই এই বন্দরটা। তুমি কি জীবনে কখনো হাঙর শিকার করেছ? হাঙরের পাল্লায় পড়লে কি প্রাণ নিয়ে ফিরতে পারবে ভেবেছ? না না, জেনে শুনে এত বড় বিপদের মুখে তোমায় ছেড়ে দিলে আমাদের ব্রিটিশ সরকারের অনেক বদনাম হবে। হ্যাস বলল, আমি অফিসিয়ালি লিখে দেব যে আমার জীবনের জন্য ব্রিটিশ কর্তৃপক্ষ দায়ী নন, তাহলেই হলো তো। বিল গুম হয়ে থাকল কিছুক্ষণ, তারপর বলল, আমি তোমায় উমরিয়া অভিযানের ছাড়পত্র দেব কেমন করে? সে নিয়ম এখানে নেই। হ্যাস একটু চটে গেল মনে মনে, বলল, ঠিক আছে, দিও না। আমিও নিয়ম ভাঙবার জন্য জেদ ধরতে রাজি নই। তবে রেড সিটে ডুব দিয়ে বেড়ানো তো তুমি আইনত আটকাতে পারবে না, তাই না? বিল জবাব দিল, সে তোমার খুশি, তবে আমাদের জল পুলিশের পাল্লায় পড়লে কি হবে তার দায়িত্ব কিন্তু আমার নয়। ওদের কর্তা ম্যাকফারসন আবার দুঁদে শয়তান,
চুক্তি করে মুক্ত তুলছে বলে বিপদে ফেলতে পারে, সাবধান। হ্যাঁ হাসতে হাসতে বলল, তখন তোমার নাম করব, বলবো খোদ ম্যাজিস্ট্রেট আমার বন্ধু। গোমড়া মুখ্য বিল এবার না হেসে পারল না। ওমর বলল, তাহলে সাহেব আমি বোট তৈরি রাখছি, কেমন? তুমি সেজেগুজে ঠিক 4টায় হাজির হবে। ওই যে বালির পাহাড়ের পাশে পাথরের ঘরটা দেখা যাচ্ছে, ওটা হচ্ছে একটা কাফে, ওখানে গেলেই আমাদের পেয়ে যাবে। ওমর মাহমুদ একরকম নাচতে নাচতে চলে গেল। বিল চিন্তিত মুখে বসে রইল ক্যাম্প চেয়ারে। হাঁস তাঁবুর কোণ থেকে ইতিমধ্যে একটা বাক্স টেনে এনেছে। উজ্জ্বল রোদে বাক্সটা খুলে একগুচ্ছের টুকিটাকি জিনিসপত্র বের করছিল সে। খালি গা, পরনে একটিমাত্র হাফ প্যান্ট। এত উৎকট গরম যে গায়ে পোশাক রাখা কঠিন। তার বলিষ্ঠ শরীর, মুখের দাড়িগুলো কেমন পাংশুটে দেখাচ্ছে, কিন্তু তার চেহারার মধ্যে সব মিলিয়ে জার্মান বা সাদা চামড়ার মানুষের সঙ্গে কি যেন একটা তফাত সবার চোখে না পড়ে পারবে না। একদল সাদা চামড়ার মানুষের ভেতর হাসকে সহজেই দূর থেকে চেনা যায়। তার শরীরের রং কেমন যেন ফ্যাকাশে, খড়ি পড়া জিনিসের মতো। এর কারণ আর কিছু নয়, বছরের অধিকাংশ সময় জলে ডুবে ঘুরে বেড়ানোর দরুন শরীরের রংটা ধূসর হয়ে গেছে। সে আসলে একজন জল মানুষ। যে জিনিসপত্রগুলো সে বের করেছিল তা নিয়েই সে সাগরের তলায় ডুব মারে। সবগুলোই যে দামি তা নয়। শুনলে তোমাদের হাসি পাবে হয়তো, স্ক্রুড্রাইভার, রেঞ্চ, স্ক্রু থেকে শুরু করে এক টুকরো রাবারও তার জলে ডোবার জন্য এত দরকারি। তবে জলের তলায় ছবি তোলবার ক্যামেরাটা অবশ্য একমাত্র দামি জিনিস। খুব ছেলেবেলা থেকে তাকে সমুদ্র আকর্ষণ করে আসছে। অজানা জলজগৎ আর তার গভীর রহস্য তাকে সারা জীবন পাগল করে রেখেছে। জার্মানিতে তো কোনো সমুদ্র নেই, তাই সে সুযোগ পেলেই নানা দেশে ঘুরে বেড়ায়, যেখানে যেখানে সমুদ্র আছে। সম্প্রতি ভূমধ্যসাগরে ডুব দিয়ে জলের তলায় অনেক নতুন খবর জেনে সে একটা বই লিখেছে। তার ধারণা বইটা বেরোলে সমুদ্র বিজ্ঞানীদের মধ্যে চাঞ্চল্য পড়ে যাবে। ভুরু কুঁচকে লাল সাগরের দিকে তাকালো হাঁস। কিছুক্ষণ আনমনা হয়ে রইল। গ্রীষ্মের দুপুরে লাল সাগরে এখন বড় বড় ঢেউ দুলছে। ঢেউয়ের মাথায় চাপ চাপ ফেনা। দূর দিগন্তে সামান্য লালচে রং। সাগর শান্ত হলে ওই রং সবখানে ছড়িয়ে থাকতে দেখা যাবে। এখন মোটামুটি স্বাভাবিক নীল রঙের খেলা সাগরে। আকাশে শঙ্খচিল, সমুদ্র শকুন বা সিগাল, আর কদাচিৎ দল ছাড়া দূর সাগরের দু একটা অ্যালবাট্রাস পাখি ওড়াউড়ি করছে। ডুবন্ত ভৌতিক জাহাজ উমব্রিয়াকে খুঁজছিল হাঁস। এখন খালি চোখে দেখা সম্ভব নয়। সে গলায় ঝুলন্ত বাইনোকুলারটা টেনে নিল, চোখে রাখল। ঢেউয়ের আড়ালে অস্পষ্ট কি যেন একটা খুঁটির মতো ভেসে উঠছে মাঝে মাঝে। ওইটা কি? কি আছে সে রহস্যের পেছনে? জানা যাবে তো সব? নাকি সত্যি সত্যি ওখানে ভূত প্রেতের হাতে পড়ে অসহায়ভাবে মারা যেতে হবে? ঠোঁটের কোণে অবিশ্বাসের হাসি ফুটে উঠল হাঁসের। ধুত, যত সব আজগুবি গল্প। অশিক্ষিত দেশ, বোকাশোকা অধিবাসীরা, কুসংস্কারে ভর্তি তাদের মন, সবসময় ভূতপ্রেতের চিন্তায় অস্থির। কিন্তু সাহেব ডুবুরিরা, তারা তো অনেকেই সুশিক্ষিত সভ্যভব্য মানুষ। আসার পথে একজন মার্কিন ডুবুরির সঙ্গে আলাপ হয়েছে। সে নাকি ওখানে গিয়েছিল একদিন, কোনো রকমে প্রাণ নিয়ে ফিরে এসেছে। তাছাড়া লোকটার সারা গায়ে ক্ষতচিহ্ন। হিংস্র বারাকোডা মাছের পাল্লায় পড়ে এই দুরবস্থা। সে হাঁসকে খুব ভয় দেখিয়েছে, নিষেধ করে বলেছে, খবরদার, ভূতের সঙ্গে লড়াই করতে যেও না। একখানা লাঠির বিরুদ্ধে তুমি হয়তো সহজেই লড়াই জিততে পারো বা মাথা বাঁচাতে পারো, কিন্তু আজ তো একটা প্রকাণ্ড মাস্তুল যদি আক্রমণ করতে আসে, তখন কি করবে? মাস্তুল? সে আবার কেমন আক্রমণ করবে? জানতো মাস্তুল নাকি? লোকটা অবশ্য আর খুলে বলেনি। হাঁস উদ্বিগ্ন হল, একটা দীর্ঘশ্বাস ফেলল। পরক্ষণেই ভাবল, অজানাকে জানবার জেদেই না সে সারা জীবন জলের তলায় ঘুরে বেড়াচ্ছে। যা আছে বরাতে, এই রহস্যের ঝাঁপি সে খুলবেই। বাক্সের জিনিসপত্রগুলো কড়া রোদে শুকিয়ে নিতে হবে। হ্যাঁ, সেগুলো একটা চটের উপর বিছিয়ে রাখতে লাগল। বিল তখন ঝিমোচ্ছে। বিকেল 4টে, সমুদ্র অনেকটা শান্ত হয়েছে।
একটা লালচে ছটা দিগন্ত জোড়া জলের উপর পড়ে রয়েছে। কি অপূর্ব দৃশ্য এই রেড সির বুকে! না জানি তার ভেতরেও কত সৌন্দর্যের খেলা। রঙিন এঞ্জেল মাছ পাখনা মেলে বেড়ায় ফার্ন শ্যাওলার বনে। প্রবাল পাঁচিলে বসে বিশ্রাম করে পাখাওয়ালা পাখির মতো শান্ত ভীতু টোড মাছ। স্বর্ণবিন্দু বা গোল্ড ডট মাছের ঝাঁক হয়তো জলপরীদের দেহে সুরসুরি দিয়ে ঘুম পাড়ায়। সে এক আলাদা জগৎ। আমাদের এই মাটির জগতের মতোই সেখানে আছে পাহাড়, অরণ্য, খাল, বিল, আরও নানা রকম প্রাণী। সেই জগতে যে একবার পা দিয়েছে তার আর এ জগতে ফিরে আসতে ইচ্ছেই করবে না। কাঁধের ব্যাগে জিনিসপত্র যতটা দরকার ভরে নিয়ে হ্যাস এগুলো। বিল ঘুমোচ্ছে। লাঞ্চ খাওয়ার পরই ঘুমিয়ে পড়েছে। ঘুমোক, জাগিয়ে দিলে আবার কি বাগড়া না দিয়ে বসে। হ্যাস খুশি মনে পা বাড়াল। ছোট্ট বাজার একটা, পচা শুঁটকি মাছের গন্ধে বাতাস দুর্গন্ধময়। নাক রুমালে ঢেকে সে সেই বালিয়াড়ির কাছের কাফেতে পৌঁছল। ওমর মাহমুদ তৈরিই ছিল। তাকে দেখে লাফ দিয়ে উঠল। এবার দস্তুর মতো সমীহ করে আপনি আজ্ঞি করা শুরু করে দিল ওরা। ওমর লম্বা সেলাম দিয়ে বলল, আসুন আসুন, ভৃত্যের নৌকা তৈরি। ওরা যে ভাষায় কথা বলে তা আরবি ভাষার অপভ্রংশ। স্থানীয় নাম অজ্জু অজ্জু। হ্যাস এখানে আসবার আগে এই ভাষা মোটামুটি রপ্ত করে এসেছে, তাই ওদের সঙ্গে কথা বলতে বা ওদের কথা বুঝতে খুব একটা অসুবিধে হচ্ছিল না। ওরা তিনজনে সাগরের দিকে গেল। একটা খাঁড়ির মুখে ওদের ছোট্ট মোটর বোটটা রয়েছে। হ্যাস প্রথমে বোটটা খুঁটিয়ে পরীক্ষা করতে ব্যস্ত হল। না, বেশ মজবুত বোট। অকেজো মিলিটারি জিনিসপত্র নিলামে অনেক সময় বিক্রি হয়, এটাও ছিল তাই। মেরামত করে নিয়েছে ওরা। ঝড় বাতাসে এইসব বোট ভারী নিরাপদ। হ্যাস বলল, ওমর, আজ কিন্তু উমরিয়ার খুব কাছে আমরা যাব না। নিরাপদ এলাকায় বোটটা রেখে আমি জলে নামব। যদি কোনো বিপদ হয় তোমরা যা খুশি করো, আমার জন্য অপেক্ষা করো না, কেমন? ওমর মাহমুদ তো অবাক। এ যে দেখছি ডানপিটেদের গুরু স্বয়ং, বলছে কি? আচ্ছা দেখা যাক। তারা দুজনে হাঁ হাঁ করে উঠল। তাই হয় নাকি? আমরা তো জাহাজভূতের কারসাজি ভাঙতেই আপনার সাহায্য চেয়েছি। আপনি একা বিপদের মজা লুটবেন আর আমরা পিঠটান দেব? বাহ! হ্যাঁ শেষে বলল, ঠিক আছে, বোট স্টার্ট দাও। সন্ধ্যার আগেই ফিরব কিন্তু। মোটর বোটটা সগর্জনে জল ভেঙে এগোতে থাকল। হ্যাসের চোখে বাইনোকুলার। হঠাৎ সে চমকে উঠল। দিগন্তের সেই কালো রেখা দুটো স্পষ্ট হয়েছে। ওটাই কি উমরিয়ার মাস্তুল? হ্যাসের বুকের ভেতর হাতুড়ি পড়তে থাকল যেন। 2 মাইল গিয়ে হ্যাস চেঁচিয়ে উঠল, ব্যাস, এখানেই বাঁধো। বাঁধো বললেই তো বাঁধা যায় না, জল খুব গভীর হলে তো নয়ই। অভিজ্ঞ বোটম্যান দুজনেই আশেপাশের জল লক্ষ্য করছিল। জলের তলায় প্রবাল পাঁচিল দরকার, সেখানে নোঙর আটকে রাখা যাবে। হাস বলল, কি হলো? আমাদের নিচেই তো প্রবাল পাঁচির, নোঙর ফেলো। নোঙর গেড়ে ওমর চুরুট ধরাল। মাহমুদ উত্তেজিত, দাড়ি চুলকোচ্ছে ক্রমাগত। ওরা হাঁ করে দেখল হ্যাস সাহেব ডুবুরির পোশাক পরে কখন তৈরিই ছিল। আচমকা ধাঁই করে শূন্যে ডিগবাজি বা ডাইভ দিয়ে ছপাং করে জলে পড়েছে। তারপর বজবজ করে বুজকুড়ি একরাশ। তারপর আর পাত্তা নেই। এরা উদ্বিগ্ন হয়ে বসে আছে তো আছেই। হ্যান্স হ্যাস এর আগে অনেক অজানা সাগরের জলে ঝাঁপ দিয়েছে। জল মানুষের মতো ঘুরে বেড়িয়েছে তার তলায়। দেখেছে কত বিচিত্র উদ্ভিদ আর প্রাণী, হিংস্রতায় যাদের কাছে বাঘ সিংহ তুচ্ছ। কতবার তাদের পাল্লায় পড়ে কোনো রকমে প্রাণটা নিয়ে ফিরতে পেরেছে সে। কিন্তু রেড সির জলের তলায় পৌঁছনো মাত্র কে জানে কেন তার মন কি এক অজানা বিপদের আশঙ্কায় কেঁপে উঠল। ডুবো পাহাড়ের চারদিকে ছড়ানো বড় বড় পাথরের চাঁই ঘিরে প্রবাল কীট জমে রয়েছে দেখল সে। অদ্ভুত তাদের গড়ন, কোনোটা প্রকাণ্ড ছাতার মতো, কোনোটা বা ঝাঁকড়মাকড় বটগাছের মতো। কোনোটা দেখলে মনে হয় আস্ত একটা দৈত্য দাঁড়িয়ে আছে। তাদের উপর স্বচ্ছন্দে ঘুরে বেড়াচ্ছে সুন্দর এঞ্জেল মাছগুলো।
নিচের জলে এমনিতেই আলোর বড় অভাব, তবে প্রথমটা ঝাঁপ দেবার পর যে প্রচুর বুজকুড়ি উঠেছিল সেগুলো উবে গেলে এবং জল থিতিয়ে গেলে দৃষ্টি অনেকখানি স্বচ্ছ হয়ে ওঠে। এমনকি মাটির পৃথিবীতে এখন সকাল, দুপুর না বিকেল কিংবা রাত্রি তাও অনুমান করা যায়। বিকেলের ঝকঝকে রোদ হ্যাশের মাথার উপরকার জলে ঝিকমিক করছিল। ক্রমশ সে দেখল ওই ঝিকিমিকিটুকু স্বচ্ছ জলের নিচে অনেক দূর অবধি চমৎকার আলো ছড়াচ্ছে। এবার তার আর দেখতে অসুবিধে হল না। চারদিকে ২০-৩০ মিটার অবধি পরিষ্কার নজর হচ্ছিল। খুদে রিড মাছের ঝাঁকটাকেও সে একটা ধূসর বর্ণের অদ্ভুত ফার্ন গাছের ভেতর খেলা করতে দেখছিল। হ্যাস সামনে একটা টোয়াকোনার কাণ্ড দেখে না হেসে পারল না। এই টোয়াকোনা হচ্ছে একটা অদ্ভুত না মাছ না ব্যাঙ জাতীয় জীব। আফ্রিকার জঙ্গলে এক বামন মানুষের জাত আছে, তাদের বলা হয় পিগমি। টোয়াকোনা কতকটা তাদের মতোই দেখতে। দুটো পা ভর করে যখন কোনো জলের তলায় গাছের ডালে এরা উঠবার চেষ্টা করে, অবিকল মনে হয় যেন পিগমি গাছে চড়ছে। এরা হাঁ করলে ভয়ঙ্কর লাগে দেখতে, কিন্তু আসলে এরা বড় নিরীহ জীব। তাদের চেয়ে বড় আকারের কোনো জীবকে ধারে কাছে দেখলে প্রাণ ভয়ে পালাবার চেষ্টা করে, এবং সে দৃশ্য দেখলে সবচেয়ে গোমড়া মুখুরও না হেসে উপায় থাকে না। টোরাকোনাকে হ্যাস বলে জল বানর। হ্যাসকে দেখা মাত্র বেচারা লেজ তুলে পালানোর চেষ্টা করছিল, কিন্তু ওদিক থেকে একটা করাত মাছের আবির্ভাব হল। লম্বা করাতের মতো মুখ তার। বেচারা জলবানর তখন উবুড় হয়ে একটা পাঁচিল বেয়ে উঠবার চেষ্টা করতে থাকল। সেই সময় চারদিক থেকে তাকে খোঁচাখুঁচি শুরু করেছে এক ঝাঁক রিড মাছ। বেচারা তখন একেবারে হাঁপিয়ে উঠেছে। হ্যাস কয়েক পা এগিয়ে তার হাতের লম্বা হারপুনটা দিয়ে করাত মাছটাকে তাড়িয়ে দিল। টোরাকোনাটা সামনের জঙ্গলে পালিয়ে বাঁচল, আর নির্ভীক খুদে রিড মাছের ঝাঁকটা হ্যাসের গায়ে পাখনা বোলাতে শুরু করল। খুব আরাম পাচ্ছিল হ্যাস, যদিও অন্য কারো পক্ষে গা সুরসুর করবার কথা। এখানে একটা কথা বলা দরকার। হ্যাসের ডুবুরি পোশাকটা একটু অন্য রকম। সচরাচর ডুবুরিরা আগাগোড়া এক ধরনের পোশাকে শরীর ঢেকে নিয়ে যায় জলের তলায়, কিন্তু হ্যাসের পোশাক বলতে একটা মুখোশ, মাথার পেছন থেকে মুখ অবধি ঢাকা, সামনে কাচের মতোই এক বিশেষ স্বচ্ছ ও শক্ত চশমা, নাক মুখ থেকে একটা নল কাঁধ ঘুরে পিঠে বাঁধা অক্সিজেন সিলিন্ডারে পৌঁছেছে। ওই দিয়ে জলের তলায় শ্বাস প্রশ্বাসের অসুবিধা হয় না। এবং এই মুখোশটা ছাড়া হাত ও পায়ে হাঁসের পায়ের গড়নের একজোড়া রবারের দস্তানা ও একজোড়া জুতো। সাঁতার কাটবার জন্যে বা জলের নিচে এগোতে হলে এই দস্তানা ও জুতো খুবই জরুরি। ব্যাস, এই হল তার ডুবুরি পোশাক। গা পুরো খোলা, পরনে একটা জাঙ্গিয়া মাত্র। জলের নিচে হাঁটা আর চাঁদে গিয়ে হাঁটা প্রায় একই রকম। ইচ্ছে মতো পা ফেলা কঠিন, বেশ কষ্ট হয়, কিন্তু অভ্যাস বশে হ্যাস এগোতে পারছিল স্বচ্ছন্দে। কখনো সে একটু ভেসে এগোচ্ছিল, কখনো পা ফেলে। কিন্তু প্রতি মুহূর্তে তার মন কি অজ্ঞাত বিপদের ভয়ে কেঁপে উঠছিল। ডুবন্ত উমব্রিয়া জাহাজের প্রায় ১০০ মিটার দূরে সে ঝাঁপ দিয়েছে, কাজেই বেলা থাকতে থাকতে তাকে তাড়াতাড়ি যেতে হবে এবং ফিরে আসতে হবে। তা না হলে সন্ধ্যার অন্ধকারে খুবই অসুবিধায় পড়ে যাবে। যত এগোচ্ছিল তত অকারণ চমকে উঠছিল হ্যাস। তার মনে হচ্ছিল একটা নিষিদ্ধ এলাকায় সে চলেছে যেন। প্রবাল পাঁচিল ডিঙিয়ে এবং গাছপালার জঙ্গল এড়িয়ে একটা পরিষ্কার জায়গায় যখন সে পৌঁছল, তার বুকটা ফের কেঁপে উঠল। আন্দাজ ৩০ মিটার দূরে কালো উঁচু পাঁচিল লক্ষ্য করল সে। দুর্গের মতো কি একটা দাঁড়িয়ে রয়েছে যেন। ওটাই কি উমব্রিয়া? পরক্ষণেই মনে সাহস এলো তার। কই, তেমন কিছু ঘটল না তো। এত কাছে এসে পড়েছে, অথচ জাহাজ ভূতটা দিব্যি চুপচাপ শান্ত খোকাটি হয়ে গেছে। ব্যাপার কি? নাকি মানুষ নামক আজব প্রাণীটাকে নিয়ে কিছু মজা করার মতলব? আর কোথায় বা গেল সেসব হিংস্র বারাকুদার ঝাঁক? সেই হাঙরগুলোই বা কোথায়? হারপুনটা শক্ত হাতে ধরে এগোতে থাকল হ্যাস। যত কাছাকাছি হচ্ছিল তত তীক্ষ্ণ দৃষ্টিতে চারপাশটা লক্ষ্য করছিল সে। ক্রমশ দূরত্ব কমে গেল। ১৫ মিটার, ১২, ১০,
5 মিটারে গিয়ে হঠাৎ চমকে উঠল হ্যাস। কালো পাঁচিলের গায়ে ডোরা কাটা একটা অংশ পরিষ্কার দেখা যাচ্ছিল ডাইনে। তার গায়ে হেলান দিয়ে কি ওটা দাঁড়িয়ে আছে? প্রকাণ্ড চশমা দুটো মুছল হ্যাস। না, চোখের ভুল নয়। মুহূর্তে হ্যাসের রক্ত জমে যাবার উপক্রম হল। একটা কঙ্কাল, আর কঙ্কালটা নড়ছে, নড়তে নড়তে একটু একটু করে এগোচ্ছে। অতি বড় সাহসী পুরুষ হ্যাস, ভূত প্রেতে বিশ্বাস নেই, কিন্তু এ যে বড় অদ্ভুত পরিস্থিতি। জীবন্ত একটা কঙ্কালকে এগিয়ে আসতে দেখলে কারই বা মাথা ঠিক থাকে? হ্যাস সাঁত করে ভেসে কিছুটা বাঁ দিকে সরে গেল। তারপর হারপুনটা শক্ত হাতে ধরে কঙ্কালটার দিকে লক্ষ্য করল। কঙ্কালটা থেমে গেছে হঠাৎ। মাটির উপর এই ঘটনা ঘটলে হ্যাস নির্দ্বিধায় হয়তো ওটার উপর ঝাঁপিয়ে পড়ত এবং রহস্যটার সমাধান করতে ব্যস্ত হতো। কিন্তু জলের নিচের জগৎ সম্পর্কিত মানুষের ধারণা এখনো বড় কম। বিশেষ করে খুশি মতো শরীরটাকে ঘোরানো যায় না, বা আত্মরক্ষার জন্য চোঁচো দৌড়ে পালানোও কঠিন। হ্যাস এবার জাহাজটার দিকে এগোল। হাত বাড়িয়ে ছুঁল তলার প্রকাণ্ড পাঁচিলটা। মরচে ধরে গেছে লোহার খোলে। শ্যাওলা আর প্রবাল কীট বিস্তর জমেছে। সে পাঁচিল বেয়ে ভেসে উঠতে থাকল। কতক্ষণ পরে পৌঁছে গেল ডেকের রেলিংয়ে। রেলিংগুলো এখনো বেশ শক্ত আছে, ঝকঝক করছে অ্যালুমিনিয়াম ও পেতলের আবরণ। কোথাও কোথাও শ্যাওলার চাপ আর ফার্ন গজিয়েছে। ঝুলন্ত অর্কিডের মতো লালচে রঙের লতার বুননীয় সে দেখতে পেল। অজস্র নানা জাতের মাছ খেলা করছিল। হ্যাসকে দেখা মাত্র তারা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে গেল। হ্যাস এবার দ্বিতীয় চমক খেল। রেলিংয়ের উপর ঝুঁকে রয়েছে, হ্যাঁ, সেই কঙ্কালটাই যেন। হ্যাস কি করবে ভাবছিল। এখানে আলো খুবই পরিষ্কার। সমুদ্রের ওপরের স্তর বলে রোদের ঝিকিমিকি মাথার উপর দুলছে। কঙ্কালটা যে মানুষের তাতে কোনো সন্দেহ নেই। হ্যাস মরিয়া হয়ে হারপুন বাগিয়ে কঙ্কালটার দিকে এগোতে যাচ্ছিল। হঠাৎ তার বাঁ দিকে জাহাজের বন্ধ কামরার দরজা গেল খুলে। তারপর যাকে বেরিয়ে আসতে দেখা গেল সে ভূতপ্রেত হলে হয়তো বাঁচার ছিল। একটা প্রকাণ্ড হাঙর লেজের ঘায়ে কপাটটা নাড়া দিয়ে স্থির হয়েছে। জল জলে দুটো চোখে হ্যাসকে দেখছে। চকিতে হ্যাস তার হারপুনের খোঁচা মারল চোখ লক্ষ্য করে। হাঙরটা পিছিয়ে গেল সঙ্গে সঙ্গে। দ্বিতীয়বার খোঁচা মারল হ্যাস। জল কালো হয়ে উঠল রক্তে, ফলে স্পষ্টতাটুকু ঘুচে গেল। এক হাতে রেলিং ধরে হ্যাস তৃতীয় আঘাত হানতে তৈরি, কিন্তু হাঙরটাকে আর দেখা যাচ্ছে না। কয়েক মুহূর্ত পরে যা ঘটল তা অভাবনীয়। জলে রক্তের গন্ধ পাওয়ার সঙ্গে সঙ্গে কোত্থেকে এক ঝাঁক হিংস্র বারাকুডা মাছ এসে হাজির। হ্যাস অসহায়ভাবে তাকিয়ে দেখল তার পেছনে পাশে কিছু দূরে বারাকুডাগুলো এসে থমকে দাঁড়িয়ে গেছে। ধারালো দাঁতগুলো দেখে গা শিউরে উঠল হ্যাসের। সে টের পাচ্ছিল এই সামান্য অস্ত্রটা দিয়ে ওদের সঙ্গে লড়াই করা অসম্ভব। বিশেষ করে একটা প্রকাণ্ড মারাত্মক ভুল সে করে বসেছে। হাঙরটাকে কৌশলে এড়ানো তার উচিত ছিল। হাঙরের কেন, যে কোনো প্রাণীর রক্ত জলের মধ্যে ঝরলেই বারাকুদারা মরা খেকো শকুনের মতো এসে হাজির হয়, যেন মাথায় টনক নড়ে। ভীষণ রক্ত পাগলেরা। হাঙরটার রক্ত না ঝরলে এই বিপদটা ঘটত না। এখন পালানো প্রায় অসম্ভব। সঙ্গে সঙ্গে তার উপর ঝাঁপিয়ে পড়বে এই ক্ষুধার্ত উত্তেজিত রক্তপায়ী রাক্ষসেরা। হ্যাস কিং কর্তব্য বিমূঢ় হয়ে দেখল বারাকুডাগুলো ক্রমশ এগিয়ে আসছে আর এগিয়ে আসছে। আহত হাঙরটা সম্ভবত এদেরই ভয়ে গা ঢাকা দিয়েছে। এদের না ডরায় সমুদ্র জগতে এমন কোনো প্রাণী নেই। তবে হাঙরটারও রেহাই নেই। যত তার রক্ত ঝরবে তত সেখানে যত বারাকুডা আছে তারা আকৃষ্ট হবে এবং আক্রমণ করবে। হঠাৎ সেই মুহূর্তে কি একটা ঘটে গেল। জাহাজটা যেন কেঁপে উঠল, জল আলোড়িত হতে থাকল। রেলিংয়ে ঝুঁকে থাকা কঙ্কালটাও যেন লাফ দিয়ে আরও নিচে কোথায় অদৃশ্য হল। তারপর সে এক অমানসিক ভয়ঙ্কর একটা চাপা গুড়গুড় গর্জন
শোনা যেতে লাগল জলের নিচে। পরক্ষণেই হ্যাস স্তম্ভিত হয়ে দেখল বারাকুডাগুলো পালিয়ে যাচ্ছে। জাহাজটা ভীষণ নড়তে শুরু করেছে। হ্যাস যত তাড়াতাড়ি পারে ওপরের দিকে ভেসে উঠল, এবং ভেসে ওঠার সময় তার মনে হল জাহাজের মাস্তুলগুলো যেন সোজা হয়ে জাহাজের উপর চলাফেরা করে বেড়াচ্ছে। ভোঁস করে জলের উপর ভেসে ওঠার সঙ্গে সঙ্গে তার চোখ গেল সামনের দিকে। হ্যাঁ, অস্তগামী সূর্যের আলোয় স্পষ্ট দেখা যাচ্ছে উমব্রিয়ার মাস্তুলটা জলের ভিতর হেঁটে বেড়াচ্ছে। স্বাভাবিকভাবে শ্বাস প্রশ্বাস ফেলার জন্যও বটে, এবং খালি চোখে স্পষ্ট দেখার জন্যে হ্যাস একটানে মুখোশটাকে খুলে ফেলা মাত্র তার কানে এলো এক অমানসিক অট্টহাসির শব্দ, যেন হাজার হাজার মানুষ একসঙ্গে হা 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 করে হাসছে আর হাসছে। বেলা শেষের শান্ত সমুদ্রও গেছে ক্ষেপে। ফেনিল তরঙ্গের পর তরঙ্গ ঝড়ের সমুদ্রের মতো ছড়িয়ে পড়ছে চারদিকে। নাকে মুখে জল ঢুকে যাচ্ছে হ্যাসের। সে মুখোশটা ফের পরে নিয়ে অনেক কষ্টে ভেসে থাকবার চেষ্টা করল, কিন্তু ওমরদের বোটটা কোথায় গেল? কোথাও কোনো বোট নেই, শুধু উচ্ছ্বসিত সমুদ্র। যত দূর দেখা যায় শুধু জল আর জল। জলের রং কালো হলো কেন? এই জলের রূপ ভয়ঙ্কর, যেন সাগরের গভীরে কোথাও বন্দী ছিল কতকালের এক দৈত্য, আজ হঠাৎ ক্ষেপে গিয়ে বাইরে আসবার চেষ্টা করছে। হ্যাঁ, অসহায় বোধ করছিল। ওমরদের হল কি? বোট শুদ্ধ ডুবে মরেনি তো ওরা? এই ডুবন্ত জাহাজের অশুভ শক্তি ওদের কি সত্যি সত্যি ডুবিয়ে মারল? এতটুকু চোখের ভুল নয়, সে স্পষ্ট দেখেছে ওই জ্যান্ত কঙ্কাল দুটো। তখন এতখানি ভয় পায়নি হ্যাস। এতক্ষণে ওমরদের দেখতে না পেয়ে ভীষণ ঘাবড়ে গেল। অতি কষ্টে ঘাড় ঘুরিয়ে সে উমব্রিয়ার মাস্তুল দেখার চেষ্টা করল একবার। দেখল সেটা স্থির হয়ে দাঁড়িয়ে গেছে আগের মতো। ওদিকে সূর্য ডুবে গেছে পশ্চিম দিগন্তে। জলের লাল রংটা দ্রুত ফিকে হয়ে পড়ছে। হ্যাস আন্দাজ করল ওই দিকটা পশ্চিম, তাহলে তাকে ডাইনে এগিয়ে যেতে হবে, তবে সোয়াকিনের মাটি ছোঁয়ার সম্ভাবনা থাকবে। কিন্তু অতখানি পথ পাড়ি দিবার ক্ষমতা কি তার আছে? ইতিমধ্যে সে খুব ক্লান্ত হয়ে পড়েছিল। ভয়ে দুর্ভাবনায় মন গেছে মুষড়ে। এদিকে সামনে এগিয়ে আসছে অন্ধকার রাত। কোথাও কোনো জাহাজও দেখা যাচ্ছে না। তার কারণ একটি, এখানটা জাহাজ চলাচলের পক্ষে বড় বিপজ্জনক। তলায় ডুবো পাথরে ভর্তি। হঠাৎ একটা কথা মনে পড়ে গেল হ্যাসের। সোয়াকিনের 6 মাইল দূরে এখান থেকে উত্তর পূর্বে এবং কাছাকাছি একটা প্রবাল বলয় ছিল না? কোথায় সেটা? ততক্ষণে সমুদ্র ক্রমশ শান্ত হয়ে এসেছে। বাতাসের গতি দক্ষিণ উপকূলের দিকে, কিন্তু সে গতি অতি মৃদু। একটু জিরোবার সুযোগ পেল সে। চিৎ সাঁতার দিতে থাকল। তারপর মুখোশটা খুলে উবুড় হয়ে ভাসল। প্রবাল বলয়টা খুঁজল। আশায় আনন্দের নেচে উঠল হ্যাস। আরে, ওই তো সেই গোলাকার প্রমাল পাঁচিল, ড্রিমল্যান্ড নামে সেই অ্যাটল। শরীরে জোর এলো তার। এগিয়ে চলল সেই দিকে। কতক্ষণ পরে হঠাৎ তার মনে হল কে যেন মাউথ অর্গান বাজাচ্ছে। ব্যাপার কি? সে মাথা তুলে স্পষ্ট শোনবার চেষ্টা করল। না, মাউথ অর্গান নয়, ভেঁপু বাজছে তীব্র স্বরে। ভারী অদ্ভুত ব্যাপার তো। পরক্ষণে হ্যাস দেখল প্রবাল প্রাচীরের উপর কে বা কারা যেন দাঁড়িয়ে রয়েছে, এবং তারাই একটা প্রকাণ্ড বিগল বাজাচ্ছে। বিগলটা স্পষ্ট দেখা যাচ্ছিল, কারণ সেটা অবশিষ্ট দিনের আলোর ছটায় চকচক করছিল। ওরা যারাই হোক বেশ আমোদে লোক তো। ওরা বিপন্ন হ্যাসকে দেখতে পাচ্ছে না। অনেক কাছে গিয়ে হ্যাস একটা হাত তুলল, ইশারা করতে থাকল। ওদের চোখে পড়ছে কিনা বোঝা গেল না। তখন সে প্রচণ্ড জোরে চেঁচিয়ে উঠল, হেল্প, হেল্প! সত্যি সত্যি হ্যাস ডুবে মরছে না, কিন্তু ওদের দৃষ্টি আকর্ষণ করা সে উচিত মনে করছিল। এবার দেখা গেল লোকগুলো তাকে দেখতে পেয়েছে। একজনের হাতে ছোট্ট দূরবীন। সে অন্যদিকে কি যেন দেখছিল সেই দূরবীনে চোখ রেখে। এবার তার দিকে ঘুরল। 3 জন লোক, একজনের হাতে বিউগল, অন্যজন দূরবীনধারী,
আরেকজনের হাতে একটা বন্দুক। কে ওরা? জল পুলিশের লোক? হ্যাশ ঠাহর করে দেখল, না, ওরা জল পুলিশ হতেই পারে না। অমন বিদঘুটে পোশাক জল পুলিশ পরে না। আন্দাজ ৩০০ মিটার দূরত্ব। হ্যাশ দেখল এবার একজন পাঁচিলের ওপর থেকে ওদিকে অদৃশ্য হল। তারপরই দেখা গেল একটা মোটর বোট তার দিকে এগিয়ে আসছে। বোটের লোকটার মাথায় লাল চুল, দাঁড়িয়ে আছে, থ্যাবড়া নাক, কেমন ভয় দেখানো চেহারা। একটা ধূসর জ্যাকেটের ওপর নীলচে ওয়েস্টকোট আর সেকেলে যোদ্ধাদের মতো ব্রিচেস ধরনের আঁটো পাতলুন তার পরনে। কোমরে খাপ খোলা একটা প্রকাণ্ড পিস্তল ঝুলছে। বোটটা কাছে এসে স্থির হলে লোকটা হাত বাড়িয়ে দিল। তারপর পরিষ্কার ইংরেজিতে বলল, উঠে পড়ো। হ্যাশ উঠল। পা ছড়িয়ে হেলান দিল সে। কিছুক্ষণের জন্যে কোনো কথা বলার ক্ষমতা হারিয়ে ফেলেছে। চোখ বুজে বসে রইল হ্যাশ। কতক্ষণ পরে সে যখন চোখ খুলল, দেখল বোটটা প্রবাল বলয়ের ভেতর ঢুকেছে। একটা খাড়ির গায়ে নোঙর করে লোকটা ওর সঙ্গীদের ডাকল। তারপর তিনজনে ধরাধরি করে বোট থেকে হ্যাশকে তুলল। নির্জীব হয়ে পড়ে রইল হ্যাশ। তার দেহে যেন আর এতটুকু শক্তি অবশিষ্ট নেই। লোকগুলো নিজেদের মধ্যে দুর্বোধ্য ভাষায় কি বলাবলি করছিল। একটু পরে হ্যাশ চোখ খুলল ফের। দূরবীনধারী লোকটার বিশাল দেহ, গায়ে মাত্র একটা হাতাকাটা কালো গেঞ্জি। সে হাঁটু দুমড়ে বসল হ্যাশের পাশে। তারপর বলল, আশা করি এখন সুস্থ হয়েছ? হ্যাশ একটু হাসল। বিগলধারী ব্র্যান্ডির বোতলের ছিপি খুলে বলল, নাও, দুঢোক খেয়ে তাজা হতো খোকা। তারপর বলো তো, কে তুমি? খামোকা জলেই বা মরার মতো ভাসছিলে কেন? দূরবীনধারী বলল, আরে দেখছ না, লোকটা নির্ঘাত ডুবুরি। বোটের লোকটি লাফিয়ে উঠল। ডুবুরি? এখানটায় কি মণিমাণিক্য তুলতে এসেছিলে শুনি? পরস্পর তিনজন চোখাচোখি করল। ইশারায় কি যেন বলল ওরা। তারপর হঠাৎ দূরবীনধারী হ্যাশের একটা হাত শক্ত করে ধরে বলে উঠল, বাছাধনের তাহলে উমরিয়া অভিযানে যাওয়া হয়েছিল? হ্যাঁ, কি দেখলে বলো তো শোনা? 7 রাজার ধন নাকি সেই বুড়ো ক্যাপ্টেনের ভূতটা? বিকট হেসে উঠল সে। হ্যাশ ব্রান্ডি খেয়ে উঠে বসল। তারপর বলল, তোমরা কে? পাল্টা প্রশ্ন করল দূরবীনধারী, তুমি কে তাই আগে শুনি। আমি হ্যান্স হ্যাশ, জার্মান ডুবুরি। ভূতটা সত্যি না মিথ্যে দেখতে গিয়েছিলাম। ওরা হো হো করে হেসে উঠল। বোটের লোকটা বিগলওয়ালাকে বলল, এর সাহস তো কম নয় ডিক। কি বলল শুনছ? টম, আমার সন্দেহ হয় কোনো বিদেশি গভর্নমেন্ট এজেন্ট এই ডুবুরিটাকে ভাড়া করে উমব্রিয়ার মালগুলো হাতাবার ফিকিরে আছে। তুমি চুপ করে হারি, আমি দেখছি, বলল দূরবীনধারী। টম, ডিক, হ্যারি, হ্যাশ মনে মনে বলল, এ তো ইংরেজদের সাধারণ চলতি নাম। বাংলা যেমন রাম, শ্যাম, যদু। নিশ্চয়ই এরা বোম্বেটে এবং এসব এদের ছদ্মনাম। যাই হোক, এরা কি করে দেখা যাক। গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন সৈয়দ মুস্তফা সিরাজের লেখা ভূতুড়ে জাহাজ। আজ প্রথম পর্ব। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবার মতো শুনছেন, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশেপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।